ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান, 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, প্রস্তুত 12,000 আশ্রয় কেন্দ্র। নির্দেশনা উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষের ঢল, করোনা সংক্রমণ ঠেকাতে ফেরিঘাট আবারও বন্ধ। ফেরিঘাট থেকে সবাইকে ফিরে আসার আহ্বান জানালেন আইজিপি, প্রয়োজনে সহায়তা দেবে পুলিশ। রাজধানীতে 7টি ল্যাবে করোনার নমুনা সংগ্রহ হচ্ছে না, পরীক্ষা বাড়াতে হিমশিম স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান যথেষ্ট নয়, জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর নগরবিদদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উপকূলের দিকে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। ঘূর্ণিঝড়টি দুপুর 12টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 690 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মাঝ বরাবর আঘাত হানতে পারে। আজ শেষ রাত থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত জারি রয়েছে। মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাইক্লোনটির দূরত্ব 695 এবং 810 কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমফানের কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 225 থেকে 245 কিলোমিটার। ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। আমফানের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের 2-1 জায়গায় ঝোড়ো বাতাস সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে উপকূলীয় এলাকায় 160 কিলোমিটার বা আরও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার এই সমুদ্র বন্দরগুলো থেকে মোটামুটি 800 থেকে 700 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করছে। 20 তারিখ শেষ বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এটা খুলনা থেকে চট্টগ্রামের এই যে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল, এই এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি, আবহাওয়া পরিস্থিতি জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, ঘূর্ণিঝড় মোকাবেলায় খুলনার প্রস্তুতি কেমন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘূর্ণিঝড় মোকাবেলায় খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তার মধ্যে কিছু রয়েছে। ইতিমধ্যেই কিন্তু খুলনাতে 608টি আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম খুলনা জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদের যেটা জানিয়েছিলেন পরশু থেকে কিন্তু গতকাল আজকে কিন্তু আসলে দফায় দফায় ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে, সেটা আসলে বৈঠক হয়েছে এবং সকাল থেকে কিন্তু জেলা প্রশাসক সহ খুলনার দায়িত্বশীল কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু খুলনার প্রত্যন্ত এলাকাটা ডাকক, বসিয়াঘাটা, ডুমুরিয়া সহ বিভিন্ন এলাকা ঘুরেছে, বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন, দৈবাদও পরিদর্শন করেছেন। আর এদিকে একটা কথা জানিয়ে রাখি, খুলনাতে কিন্তু 994 মাইল ভেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আসলে 11 কিলোমিটার ভেড়িবাঁধ অধিকতর ঝুঁকিপূর্ণ। এই অধিকতর ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধের মধ্যে রয়েছে পয়রা, ডাককোপ, পাইক গাছায় যে ভেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ রয়েছে এবং এই ভেড়িবাঁধগুলো কিন্তু গতকাল থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কয়রা উপজেলার উত্তর বেতকাশি, দক্ষিণ বেতকাশি, আংশি হারা যে এলাকাগুলো রয়েছে, এই এলাকার যে ভেড়িবাঁধ রয়েছে, ভেড়িবাঁধ কিন্তু অধিকতর ঝুঁকিপূর্ণ। এই ভেড়িবাঁধগুলো কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে মানুষদের কাছ থেকে এসে আশ্রয় নেয়, এই জন্য কিন্তু ইতিমধ্যেই মাইকিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে আরেকটা কথা একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম খুলনার পুলিশ সুপারের সাথে, যাতে এই যে দুর্যোগকালীন মুহূর্তে কিন্তু মাঝে মাঝে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কারণ এই দুর্যোগের কেন্দ্র করে শ্রেণী
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সেই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং যাতে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য কিন্তু পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে যারা। একটা কথা একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু খুলনার দাকব উপজেলার পানখালী নদীর উপরে এবং আমরা কিন্তু দেখছি যে এখানে বেশ বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতি বেগও বৃদ্ধি পেয়েছে। আর সব মিলে আমি বলতে পারি যে আসলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আজকে সকাল থেকে খুলনা অঞ্চলের নদ নদীর পানির যে উচ্চতা, পানির উচ্চতা কিন্তু 1 থেকে 1.5 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারা যেটা বলছেন যে এই যে ঘূর্ণিঝড় যদি জোয়ারের সময় আঘাত আনে তাহলে কিন্তু আসলে যে আশঙ্কাজনক অবস্থা, সেই আশঙ্কা বেশ ক্ষয়ক্ষতি হবে। আরেকটা বিষয় একটু জানি যে আসলে এই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আসলে মানুষ আশ্রয় নেয়, মানুষজনদের যে নিরাপত্তা নিয়ে কিন্তু আসলে মানুষ বিভিন্ন মহল তৎপর থাকে, কিন্তু গবাদি পশু যারা থাকে গবাদি পশুর বিষয় নিয়ে কিন্তু আসলে খুব একটা সক্রিয় গবাদি পশুর নিরাপত্তার বিষয় নিয়ে। তবে এবার খুলনা জেলায় 4.5 লক্ষর মতো গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশু আমরা চাইবো যে আশ্রয় কেন্দ্রে যেন মানুষ এবং গবাদি পশু সবাই সুরক্ষিত থাকে। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যোগ দেব। আমরা এখন যেতে চাই বরিশালের পরিস্থিতি জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ আমাদের জানাবেন যে বরিশালের সবশেষ অবস্থা কি। মুরাদ, উপকূলীয় এলাকার মানুষ, বরিশালের মানুষ এই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস এগুলির সঙ্গে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। তো এই ঝড় অথবা এই ঘূর্ণিঝড় সম্পর্কে তাদের অবজারভেশন কি? তারা কি মনে করছেন এই ঘূর্ণিঝড় কতখানি আঘাত হানতে পারে? অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা যে এই বরিশাল সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড় ঝঞ্ঝার সাথে খুব বেশি পরিচিত এবং এর সাথে লড়াই করেই আসলে তারা টিকে আছে। তো এবারে আমি যে কথাটি বলবো আসলে এই সব কথা কিন্তু এখানকার ঝড়ে অভ্যস্ত মানুষের কথা। হ্যাঁ, তো সেটি তাদের কাছ থেকে যে বক্তব্য পাওয়া গেছে, জেলেদের কাছ থেকে যে বক্তব্য পাওয়া গেছে সেটি হচ্ছে, দেখুন জেলেরা, আমি একটু নদীর দিকে, কীর্তনখোলা নদীর পানির দিকে একটু দেখাতে চাই। পানি কিন্তু সম্পূর্ণভাবে স্থির হয়ে আছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বেলা 1:15টার দিকে একটা বৃষ্টি হলো, আশা করা গিয়েছিল বৃষ্টিটি লিঙ্গার করবে, কিন্তু করেনি। মাত্র 5 মিনিট বৃষ্টি নামার পর বৃষ্টি আবার থেমে গেছে। হ্যাঁ, সেখানে বাতাসের গতিবেগ বাড়েনি। এখন যে অবস্থাটা বিরাজ করছে, আমি সকালে বলেছিলাম যে কীর্তনখোলার এই যে অবস্থা, এটি আসলে এখানে ঝড়ে অভ্যস্ত মানুষ এবং জেলে যারা রয়েছেন একটি বড় সম্প্রদায়, যারা প্রতিনিয়ত ঝড়কে কাঁধে নিয়ে চলেছেন, তারা কিন্তু এটিকে ভালো চোখে দেখছেন না। যে বৃষ্টিটি নেমেছিল সেটি যদি টিকে যেত তাহলে ঝড়ের অবস্থান অনেক নড়বড়ে হয়ে যেত, কিন্তু যেহেতু বৃষ্টিটি টিকলো না, আতঙ্ক আরো বেশি বেড়ে গেছে এবং উপকূলীয় অঞ্চলের মানুষ যে স্বেচ্ছা শেল্টারে কিন্তু চলে গেছে শুধু গতি এবং প্রকৃতি দেখে। কোনো ক্রমে বাতাসকে কাছে আনা যাচ্ছে না। এখন জেলেদের কাছে যখনই আমরা জানতে চাইছি কি অবস্থা, জেলেরা কিন্তু বলে বেড়ায় যে নদী এখনো বোবা। তো তাদের বক্তব্য হচ্ছে যে নদীর এই বোবা ভাব, অর্থাৎ তার স্থিমিত একদম চুপ করে যাওয়াটা, এটা কখনোই জেলেরা ভালোভাবে দেখেনি। তারা কিন্তু আশঙ্কা করছে ঝড় একটি আসবে কোন অ্যাঙ্গেলে, এটি এখনো স্থির নয়। আগে যেটি আমরা বলেছিলাম ইউএস অ্যাঙ্গেলে যদি আসে সেটি একটি হবে, সেটি হচ্ছে যে উড়িষ্যার উপকূলটি অতিক্রম করার আগে হাতিয়া হয়ে এটি ভারতের উপকূলে যাবে। এই হচ্ছে একটি প্যাটার্ন। অন্য প্যাটার্নটি হচ্ছে সাতক্ষীরা থেকে শুরু করে পিরোজপুর, বাগেরহাট, সেখান থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা, যশোর হয়ে রাজশাহী থেকে বের হয়ে যাবে। এখন কোন দিকে যে যাবে এটি কিন্তু ঝড়ের গতি বলতে পারছি না। আগেই বলি যে এটি অফ সিজনাল ঝড়। এই সিজনে যে ঝড়গুলো হয়, এই ঝড়গুলোর গতি শেষ পূর্বক্ষণে, একেবারে আঘাত হানার পূর্বক্ষণে কিছুটা হলে বোঝা যায় যে কোন দিক থেকে যাবে। ধারণা করা হচ্ছে এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বরিশালের পটুয়াখালী, বরিশাল অবশ্যই, কিন্তু বরিশালের মেঘনা অঞ্চল, আমরা যদি বলি মেহেন্দিগঞ্জ, পাথারহাট, এদিক থেকে ঝড়টি লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর হয়ে সেখানে নোয়াখালী, হাতিয়া হয়ে এটি চট্টগ্রাম উপকূলে যাবার একটি ক্ষীণ সম্ভাবনা এখন পর্যন্ত মনে করা হচ্ছে। বলে রাখি যে মানুষ প্রস্তুতি নিয়েছে, ঝড় আসছে,
কোন দিক থেকে আসছে এটুকু কিন্তু এখনো তারা কোনো সিদ্ধান্তে যেতে পারেনি। আর প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত তেমন অবস্থার অর্থাৎ এই আশ্রয় কেন্দ্রে নেওয়ার মতো অবস্থা হয়নি, তবে দুপুরের পর বা বিকেলের আগে এটি নেওয়া হতে পারে। আগেই জানানো হয়েছে যে আজ মধ্যরাতের শেষ জোয়ার অর্থাৎ 12টার পর যে জোয়ার শুরু হবে সেই সময় ঝড়টি আঘাত হানার সম্ভাবনা আছে এবং 9টায় ভাটা শুরু হবে, তখন এই ঝড় স্থিমিত হয়ে যাওয়ার অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই হচ্ছে বরিশাল অঞ্চলের। মুরাদ আহমেদ, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যখন ফণী বা বুলবুলের এই ঘূর্ণিঝড়ের আসার কথা ছিল, তখন আপনি বলছিলেন যে বরিশালের মানুষ সেই ঘূর্ণিঝড়গুলোকে তেমন বেশি পাত্তা দেয়নি। এবার কি তারা এই ঘূর্ণিঝড়কে বেশ আমলে নিচ্ছেন? জি 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 এটাই সত্যি কথা যে এবারে আমলে নেওয়ার মূল কারণটি হলো, দেখুন বরিশালবাসীর মুখে হাসি ফুটেছিল বেলা 1:15টার দিকে যখন বৃষ্টিটা নামা শুরু হয়েছিল। আচ্ছা, এই বৃষ্টিটা যদি নেমে যেত এবং এই বৃষ্টিটা যদি কন্টিনিউ করতো তাহলে হ্যাঁ কিছু তোড় বাতাস আসতো, তোড় বাতাস বলে স্থানীয় ভাষায়, ঝাপটা আসতো, লেজে বাড়ি, তখন আমরা থাকতাম বরিশাল লেজে বাড়ির আওতাভুক্ত, অর্থাৎ ঝড় যাবে যে কোনো একটা দিক থেকে, মাঝখান থেকে একটা বাড়ি দিয়ে যাবে, তাতে যতটা ঝাপটা লাগতে পারে। এবারে ঝড় থেমে দেওয়া, গুমোট আবহাওয়া এবং মোটেও বাতাস কিন্তু আসছেই না। বাতাস না আসার যে এই অবস্থা, আমি এর আগের খবরটিতে দেখেছিলাম যে ওই জায়গাটিতে সামাদ লঞ্চ ডুবেছিল 1991 সালের 29 অথবা 30 মে যে ঝড়টি হয়েছিল তখন জলোচ্ছ্বাসে। তো তখন কিন্তু এইরকম পানি স্থির থাকতে থাকতে যেটি হয়েছিল, ঝড় আসার পূর্বক্ষণে পানি অনেক কমে গেছে, অর্থাৎ পানি টেনে গেছিল। এরপর যখন পানি এসেছিল সেটি এসেছিল জলোচ্ছ্বাসের আকারে। আমরা ততক্ষণ পর্যন্ত সুনামির আবিষ্কারের কথাটা জানি না, কিন্তু যদি ফর্মুলা দেখা যায় তাহলে সেটাও একটা ছোটখাটো সুনামির মতো বলা যায়। কারণ তখন মৃতদেহগুলো আমি ভোলার মনপুরায় দেখেছিলাম, মৃতদেহ সারিগুলো দেখেছিলাম, কিভাবে মৃতদেহ, মানুষের মৃতদেহ ভেসে যাচ্ছে, এটা আমি তখন দেখেছিলাম। তো কথা হচ্ছে যে এই ঝড়কে আমলে আনার মূল কারণটি হচ্ছে নদী কথা বলছে না, বাতাস কথা বলছে না। আমরাও পরিস্থিতি বুঝতে পারছি, আপনি পর্যবেক্ষণ করুন, পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যোগ দেব। যাচ্ছি পরের খবরে। ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি রোধে উপকূলীয় অঞ্চলে 6,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা 12,000-এর বেশি। সুরক্ষা সামগ্রী সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একদিকে করোনার ভয়াবহতা মোকাবিলা করছে সারা দেশ, অন্যদিকে এর মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। এ অবস্থায় কতটুকু প্রস্তুত বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন এই করোনা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে রাখতে হবে, সেই সাথে দিতে হবে সব ধরনের সুরক্ষা সামগ্রী। প্রচুর বৃষ্টিপাত হবে বাংলাদেশে এবং জলোচ্ছ্বাস হতে পারে, সুতরাং লোকজনকে যত দ্রুত সম্ভব তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসতে হবে। যদি এটা 20 তারিখের দিকে হিট করে তাহলে 19 তারিখের মধ্যে তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে প্রায় 52 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার নির্ধারিত আশ্রয় কেন্দ্রের সাথে উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রস্তুত রাখা হয়েছে। আমাদের সিপিবি ভলান্টিয়াররা মাইকিং শুরু করছে, তারা জনগণকে সচেতন করার জন্য, এবং 19 তারিখ সন্ধ্যার আগেই সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য তারা মাইকিং করছে। এছাড়া কমিউনিটি রেডিওগুলো তাদের স্থানীয় ভাষায় প্রচার করছে। মন্ত্রণালয় বলছে আশ্রয় কেন্দ্রে সুরক্ষার সব ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া শুকনো খাবার দেয়া হবে সবাইকে। অতিরিক্ত খাদ্য আমরা পাঠিয়ে দেবো, সেটা জেলা প্রশাসক ইউনিয়নদের কাছে মজুদ থাকবে। খাদ্য সংকট দেখা দিলে সেখান থেকে তারা খাবার দিতে পারবে, এবং আমাদের একটি প্যাকেটে যে পরিমাণ খাবার থাকে, যতগুলো আইটেম থাকে, একটা পরিবার 1 মাস, 4 সদস্য একটা পরিবার 1 মাস খেতে পারবে। দুর্যোগ পরবর্তী সংকট মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আমফানের গতি ও বর্তমান অবস্থান নিয়ে সবশেষ খবর জানাতে এখন তেজগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। চলে যাচ্ছি তার কাছে।
বনি, ঘূর্ণিঝড়টির অবস্থান এখন কোথায় রয়েছে এবং এটি কি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কিনা, এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? অনিমেষ, ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে যদি আমি আপনাকে বলতে চাই, এটি কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে 690 কিলোমিটার, মংলা থেকে 695, চট্টগ্রাম থেকে 810 এবং কক্সবাজার থেকে 775 কিলোমিটার দূরে রয়েছে। এখন পর্যন্ত আমরা যে সব তথ্য পাচ্ছি আবহাওয়া অধিদপ্তর থেকে, শুধু দেশীয় আবহাওয়া অধিদপ্তর নয়, অন্যান্য দেশের বিদেশি আবহাওয়া অধিদপ্তর বা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে যেসব তথ্য পাচ্ছি, সেখানে কিন্তু একটা জিনিস সুস্পষ্ট হচ্ছে যে যেহেতু এখনও উপকূল থেকে এই ঘূর্ণিঝড়টি 500 কিলোমিটারের ভেতরে আসেনি, সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিপথ আসলে কোন দিকে মোড় নিতে পারে সেটি কিন্তু এখনও সুস্পষ্ট করে বলতে পারছে না কোনো আবহাওয়া অধিদপ্তরই। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি যে জায়গায় অবস্থান করছে বা এর যে গতিবেগ গতিপথ দেখা যাচ্ছে, সে অনুযায়ী এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে এবং তা ঘেঁষে হয়তো বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনার মধ্যবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলো দিয়ে অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত কিন্তু এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর, এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছে যে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আসলে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের কথা হচ্ছে যে তারা বলছেন যে কালকে সন্ধ্যার মধ্যে আসলে এটি ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে। সব মিলিয়ে কিন্তু যেহেতু এখনো 500 কিলোমিটারের ভেতরে আসেনি, সেক্ষেত্রে এখনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোথায় আঘাত হানতে পারে, তবে ভারতে আঘাত হানার সম্ভাবনাটা বেশি দেখছে আসলে আবহাওয়াবিদরা। বনে আরেকটি বিষয় জানতে চাই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, আমরা প্রতিনিধিদের কাছ থেকে সেই খবরগুলি পাচ্ছিলাম। আবহাওয়া অধিদপ্তর কি সারা দেশের আজকের আবহাওয়া নিয়ে কোনো ধরনের কি তথ্য দিয়েছে আপনাকে? অনিমেষ, আমরা জানি যে আসলে এ ধরনের যখন ঘূর্ণিঝড় শুরু হয় তার নির্দিষ্ট কিছু সময় আগে থেকে কিন্তু প্রকৃতিতে এক ধরনের পরিবর্তন আসে, আবহাওয়াতে এক ধরনের পরিবর্তন দেখা যায়। তার কিন্তু ব্যতিক্রম এবারও দেখতে পাচ্ছি না। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার তেজগাঁয়ে, এখানেও কিন্তু এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, আমাদের সহকর্মীদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে আকাশে মেঘ করেছে এবং আবহাওয়ার যে পরিবর্তন বা বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। বনি ইবনে কামাল জান্নাত ছিলেন আবহাওয়ার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি পরের খবরে। ঘূর্ণিঝড় আমফানের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দরে অ্যালার্ট 4 জারি রয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও মোংলা বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ করা হয়েছে। পাশাপাশি জেটিতে নোঙর করার সব জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সকাল থেকে বন্দরের সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মোংলা সমুদ্র বন্দরে আঘাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এই অবস্থায় বন্দরে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমরা আপনার কাছে জানতে চাইছি যে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মোংলা বন্দরে আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? আমার মনে হয় যে সংযোগটি পুরোপুরি স্থাপিত হয়নি, তিনি শুনতে পাচ্ছেন না। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবারও যোগাযোগ করবার চেষ্টা করব। যাচ্ছি পরের খবরে। সুপার সাইক্লোন আমফান এগিয়ে আসছে উপকূলের দিকে। গতিপথ অনুযায়ী এটি আঘাত করতে পারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে। তবে গতিপথ একটু বদলালেই সরাসরি আঘাত করবে বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সন্ধ্যা নাগাদ কোনো এক সময় এটি খুলনা চট্টগ্রাম মধ্যবর্তী অঞ্চল হয়ে বাংলাদেশ অতিক্রম করবে। শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ক্যাটাগরি 4-এ পৌঁছেছে আমফান। অর্থাৎ এটি যখন উপকূলে আঘাত হানবে তখন বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় 225 কিলোমিটার। আবহাওয়া অফিস বলছে এর ফলে উপকূলের নিচু এলাকায় স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফিট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। শনিবার বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে এর নাম দেওয়া হয় আমফান। রোববার রাতে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় এটি।
ঘন্টায় 13 কিলোমিটার বেগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করে। সোমবার আবারও গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়। আবহাওয়া অফিস বলছে, আমফানের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার হলেও উপকূলে আঁচড়ে পড়ার সময় শক্তি কিছুটা কমবে। তখন ঘন্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার হতে পারে। পূর্বাভাস দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় ও আমাবস্যার প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলীয় 14 জেলা। বৈরী আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে সংযোগটি একটু ত্রুটি ছিল, আমরা দুঃখিত। আপনার কাছে জানতে চাইছি যে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি অনুযায়ী মোংলা সমুদ্র বন্দরে আঘাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এই অবস্থায় বন্দরে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনারা? ধন্যবাদ। আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের যে সাইক্লোন প্রিপেয়ারনেস প্ল্যান আছে, সেই সাইক্লোন প্রিপেয়ারনেস প্ল্যান অনুযায়ী আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। বিশেষ করে আমাদের যে বন্দর কমার্শিয়াল অপারেশন যেটা ছিল, সেটা এখন আপাতত সম্পূর্ণরূপে আমরা বন্ধ রেখেছি। আমাদের বাণিজ্যিক জাহাজগুলোকে আমাদের শেল্টার স্টেশন যেখানে আছে আমাদের হারবারিয়াতে, সেখানে নঙ্গরে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে মোংলা বন্দরে মোট 11টি জাহাজ আছে বহির্নগরে অ্যাঙ্কার করা। তার ভিতরে একটি কন্টেইনার ভেসেল, 3টি এলএনজি এবং বাকিগুলো জেনারেল কার্গো ভেসেল। প্রত্যেকটা জাহাজকে এক্সট্রা শ্যাকেল বিয়ার করে জাহাজগুলোকে তাদের নঙ্গর অবস্থানকে সুদৃঢ় করা হয়েছে এবং পশুর চ্যানেলে এবং রূপসা চ্যানেলে যত লাইটের ভেসেল অ্যাঙ্কারে ছিল প্রত্যেকটাকে আমরা নিরাপদ আশ্রয়ের জন্য আপ স্ট্রিমে পাঠিয়ে খুলনার দিকে পাঠিয়ে দিয়েছি এবং বর্তমানে পশুর চ্যানেল মোটামুটি ফাঁকা এবং যেসব জাহাজগুলো আছে যেগুলো নন অপারেশনাল সেগুলোকে আমরা যথাযথভাবে সিকিউর করেছি জেটির পাশে। বর্তমানে মোংলা বন্দরের জেটিতে কোনো জাহাজ নেই, শুধুমাত্র আমাদের সার্ভিস ভেসেলগুলো যেমন টাগ, ওয়াটার বার্জ এবং মুরিং লঞ্চগুলো আছে। এছাড়া চট্টগ্রাম থেকে শেল্টারে আসা বাংলাদেশ নৌবাহিনীর 7টি জাহাজ এবং কোস্টগার্ডের একটি জাহাজ আমাদের বন্দরের সেফ শেল্টারের জন্য এসেছে, সেগুলোকে আমরা নিরাপদ বাদ দিয়েছি। এবং এছাড়াও আমাদের যে জেটির উপরে যেসব কার্যক্রম আছে সেগুলো আমাদের আপাতত বন্ধ এবং এটা সাইক্লোনটা পাস না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। আমরা বন্দরের নিরাপত্তার জন্য একটি ট্রাক সার্বক্ষণিকভাবে প্রস্তুত রেখেছি এবং সেটা অন পাওয়ারে আছে। এছাড়া আমাদের সার্ভিস ভেসেলগুলোকে রেডি রেখেছি এবং যে কোনো ধরনের সার্ভিস এবং রেস্কিউর জন্য আমাদের এক্সট্রা পাম্প এবং জনবল আমাদের রেডি রাখা হয়েছে। আমাদের সব এইচওডি এবং আমাদের যেসব ইমার্জেন্সি ক্রু, আমাদের অন্য কর্মকর্তাদেরকে ছুটি বাতিল করে তাদেরকে আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে সবসময় রোস্টারে তাদেরকে আমরা বিবৃতি রেখেছি। আমাদের কন্ট্রোল রুম 24 আওয়ার্স অ্যাক্টিভেটেড আছে এবং পোর্ট কন্ট্রোলে যে কোনো ধরনের জরুরি ব্যবস্থা মোকাবেলার জন্য আমাদের কন্ট্রোল রুম রেডি এবং আমাদের যে রেডিও কন্ট্রোল রুম আছে সেই রেডিও কন্ট্রোল রুমের মাধ্যমে বাণিজ্যিক জাহাজ যেগুলো নঙ্গর করা আছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। রিয়ার অ্যাডমিরাল শাহজাহান, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমাদের নৌবাহিনীর যে জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলির অবস্থান এখন কি রয়েছে এবং সেগুলো নিরাপদে আছে কিনা, একই সঙ্গে বাংলাদেশের যে সাবমেরিন রয়েছে সেটির অবস্থান কি, এই ঘূর্ণিঝড়ে এগুলোর উপর কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা? নৌবাহিনীর যে 7টি জাহাজ আছে সারফেস শিপ, সেগুলো এখানে আমাদের জেটিতেই আছে, সেগুলো সিকিউর অবস্থা আছে, ভালোভাবে তাদেরকে সিকিউর করা হয়েছে। 2টো করে জাহাজ আছে, একটা করে ম্যাক্সিমাম আমরা 2টো রেখেছি, একটা করে আমাদের রাখার প্ল্যান এবং 2টো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটার মাঝে আপনারা জানেন যে ক্যাটামারান দেওয়া হয়, সেই ক্যাটামারান দিয়েছি যেন একটার সাথে একটা ব্যাঙ্গিং না হয়। আর সাবমেরিনের ব্যাপারে সেটা আমি জানি না, সেটা আমার এখানে কোনো তথ্য নেই আমার কাছে। রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাসের মিশ্রণে আবহাওয়ার নিম্নচাপ প্রক্রিয়া হলো ঘূর্ণিঝড়।
এর ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ সাধারণত ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত হয়। গতিবেগ 220 কিলোমিটার বা তার বেশি হলে তাকে বলা হয় সুপার সাইক্লোন। এভাবেই সবটুকু শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। লঘুচাপ মানে বায়ুর হালকা চাপ। সাগরের উপরিভাগের বায়ুতে থাকা জলীয় বাষ্প উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায়। এর ফলে যে শূন্যতার সৃষ্টি হয় তাকেই বলে নিম্নচাপ। সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়। লঘুচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 17 থেকে 30 কিলোমিটার। সুস্পষ্ট লঘুচাপে এ গতিবেগ 31 থেকে 40 কিলোমিটার, আর নিম্নচাপে বাতাসের গতিবেগ থাকে 41 থেকে 50 কিলোমিটার। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রে পানির তাপমাত্রা কমপক্ষে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার। এ ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলেই এর নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়। কোথাও ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেখানে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। সাগরে ঘূর্ণিঝড় সর্বোচ্চ 5 দিন অবস্থান করে। এর ভেতরেই সেটি কোনো উপকূলে আঘাত করে ধ্বংস হয়ে যায়, অথবা অনেক বেশি সময় সাগরে থাকার কারণে কেন্দ্রে অনেক শক্তি সঞ্চয় করে এক পর্যায়ে সাগরে বিলীন হয়ে যায়। সাইক্লোন আমফান গতিপথ পরিবর্তন করলেও বঙ্গোপসাগরে লঘুচাপ দেখা দিয়েছে। এর আগেও সিডর আইলা সহ একাধিক ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আঘাত এনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় চতুর্থ দফা লকডাউনের মধ্যেই এবার ভারতের পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান। ভারতের আবহাওয়া বিভাগ বলছে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি এলাকা দিয়েও উপকূল অতিক্রম করতে পারে আমফান। এরই মধ্যে ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ সহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর মোট 37টি দলকে তৈরি থাকতে বলা হয়েছে। তাদের মধ্যে 25টি দলকে মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী এলাকায়, বাকি 12টি দলকে রিজার্ভে রাখা হয়েছে। উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরানোর সময় করোনা সংক্রমণের আশঙ্কায় পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা থেকে অন্তত 25,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনে নদীর কাছ থেকে বাসিন্দাদের সরিয়ে দিচ্ছেন বনকর্মীরা। নৌরুটগুলোতে যাত্রী পারাপারে কড়াকড়ির পরও ফেরিঘাটগুলোতে ঘরমুখো হাজারো যাত্রীর ঢল। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বন্ধ করে দেওয়া রয়েছে দৌলদিয়া, পাটুরিয়া সহ 2 রুটের ফেরি চলাচল। ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও। আন্তজেলা যানবাহন চলাচল বন্ধেও কঠোর নজরদারি করছে প্রশাসন। মাওয়া ঘাটে সকাল থেকে হাজারো মানুষের ভিড়, রাস্তার দুপাশে গাড়ির দীর্ঘ সারি। তবে লাশবাহী অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যান চলাচল বন্ধে কঠোর নজরদারি করছে প্রশাসন। এ অবস্থায় বিকল্প ব্যবস্থায়ও নদী পার হচ্ছেন অনেকে। করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে সোমবার দুপুর থেকেই বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। পুনরায় বন্ধ করা হয়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুট। এতে দুই পারে আটকা পড়েছে শত শত মানুষ ও যানবাহন। এখন সন্ধ্যা পর্যন্ত দেখবো, যদি ফেরি চলাচল না হয় তাহলে আমাদের মালিক পক্ষকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত দেবে আমরা সেটাই করব। এখন ঈদের সময় বাড়ি তো যাওয়ার দরকার, ঠিক আছে। এখন তো মনে করেন বিপদ সংকটে আছি, এখন যাইতে পারতাছি না, খুবই এইখানে আইসা বসে রয়েছে, গাড়ি ঘোড়া কিছুই পাইতাছি না। রাজধানী ঢাকা থেকে ঘরমুখী মানুষের যাত্রা ঠেকাতে সকাল থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। ঢাকার প্রবেশ পথগুলোই জরুরি সেবার বাইরে বাধা দেওয়া হচ্ছে সব ধরনের যানবাহন চলাচলে। এ অবস্থায় রাজধানীর সব প্রবেশ ও বের হওয়ার পথেই দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি। এদিকে সকাল থেকে গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ সহ রাজধানীর সবগুলো প্রবেশ পথে দেখা গেছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। ঈদের আগে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে সরকারি বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে গত কয়েকদিন ধরে ঢাকা ছাড়তে শুরু করে মানুষ। বাস, ট্রেন বা গণপরিবহন বন্ধ থাকলেও নানা বাহনে চেপে নিজ গন্তব্যে রওনা হন তারা।
গ্রামের বাড়ি ফিরতে যেসব মানুষ পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটে গেছেন তাদের সেখান থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে ঈদকে সামনে রেখে করোনার বিষয়ে আরও সতর্কতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। ঘাট থেকে আগের ঠিকানায় ফিরতে প্রয়োজনে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান। করোনার ভীতি কোনো জুজুর ভয় নয়, এটি সত্যিকারের ভীতি উল্লেখ করে মার্কেট সহ সব জায়গায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন বেনজির আহমেদ। অন্যান্য দেশে লকডাউন শিথিল করা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশ করোনা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। সরকার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে ব্যবস্থা নেবে। আপাতত এই বিষয়ে জোর খাটানোর কোনো পরিকল্পনা নেই। করোনা নিয়ে যাতে কোনো গুজব সৃষ্টি না হয় সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সতর্ক করেন পুলিশ মহাপরিদর্শক। এই মুহূর্তে ফেরিঘাটে 3 নম্বর সিগন্যাল রয়েছে, তারপরও মানুষ লঞ্চ দিয়ে বিভিন্ন ধরনের ট্রলার দিয়ে বিভিন্ন চোরা পথে পার হওয়ার চেষ্টা করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ডাবল ঝুঁকি নিচ্ছেন কিন্তু আপনি। এখানে রিভারাইন পুলিশকে বলা হয়েছে এই সমস্ত ট্রলার আটক করার জন্য এবং এই সমস্ত লোককে ফিরিয়ে দেওয়ার জন্য। যারা গিয়েছেন তারা দয়া করে ফিরে আসেন এবং আমরা দয়া করে ফিরে আসার জন্য ফেরিঘাট বা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যারা জমায়েত হয়েছেন, জড়ো হয়েছেন, তারা ঢাকায় যেখানে ছিলেন সেখানে ফিরে আসেন। দয়া করে ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে। স্বাস্থ্য অধিদপ্তর করোনা শনাক্তের পরীক্ষা বাড়াতে হিমশিম খাচ্ছে। নমুনা পরীক্ষার জন্য রাজধানীতে 21টি ল্যাব থাকলেও এর 7টিতে নিয়মিত পরীক্ষা হচ্ছে না। পিসিআর মেশিন ও পর্যাপ্ত দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষা হচ্ছে কম। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে নমুনা পরীক্ষার পরিধি সামনে আরও বাড়বে। শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত আবু সাইদ 500 শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে আনলে মূল ফটকেই আটকে দেয়া হয়। করোনার উপসর্গ থাকলেও এই হাসপাতালে ভর্তি করাতে পারেননি বলে অভিযোগ তার সন্তানদের। 2 দিন ধরে একটা শ্বাসকষ্ট তখন আজকে টয়লেটে যায় আর কি পড়ে গেছে আর মনে হয় জিনিস স্ট্রোক করছে মনে হইতেছে। এখন এই মুগদা হাসপাতালে আসছেন, কি বলছেন? এই যে ওরা বলতেছে যে টিকিট লাগবে, টিকিট বলে শেষ হয়ে গেছে। মুগদা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য দিনে নমুনা নেওয়া হচ্ছে মাত্র 30 জনের। তাই দীর্ঘ অপেক্ষার পরও নমুনা দিতে না পারার হতাশা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। কালকে একবার এসে ফিরে গেছি, এখনো সকাল 5টা বাজে আসছি, আমি এখন পর্যন্ত একটা টিকিটও পাই নাই। আমি রেলওয়ে হসপিটালে ভর্তি আছি, এখন টেস্টের জন্য দিছে, টেস্টের জন্য আসছি। এখন বলতেছে যে এখানে মানে রাত পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। করোনা পরীক্ষার জন্য রাজধানীতে 21টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে ল্যাব প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে মুগদা মেডিকেলে 7 মে থেকে নমুনা পরীক্ষা বন্ধ। আইপিএইচ, নিপসাম সহ 7 প্রতিষ্ঠানে নিয়মিত নমুনা পরীক্ষা হচ্ছে না। এগুলোর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে যুক্ত হচ্ছে না। আমরা একটা সার্টিফিকেশন করে আমরা আমাদের এই ইয়েটা বসিয়েছি, আমাদের যে পিসিআর মেশিনটা। তো এখানে যে এয়ার সার্কুলেশন সেটার মধ্যে ডিফেক্টিভ ছিল এয়ার সার্কুলেশনটা, এই কারণে আমাদের রুমটা কন্টামিনেটেড হয়ে গেছে ভাইরাস দিয়ে। আমরা নমুনা সংগ্রহ করছি হোম স্যাম্পল কালেকশন করে। এটা পেশেন্টের কনভিনিয়েন্সের জন্য আমরা ওনাদের বাসা থেকে গিয়ে স্যাম্পল কালেকশন করছি। গত 10 মে থেকে 8 দিনে সংগ্রহ করা হয়েছে ৬৮,২৩২ নমুনা। এ সময় ঢাকা বিভাগের নমুনা সংগ্রহ করা হয় ৩৯,২১৩টি। মন্ত্রণালয়ের লক্ষ্য সারা দেশে প্রতিদিন ১৫,০০০ নমুনা পরীক্ষা। এটা একটা মানবিক জিনিস, এটা কোনো সময় বেঁধে দেওয়ার জিনিস না। প্রক্রিয়া অব্যাহত আছে, যখন যেভাবে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে, যেভাবে কাজ করে সেভাবে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী দেশে অন্তত 1 লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকা দরকার। কিন্তু চিকিৎসা গবেষকেরা বলছেন দেশে এই জনবল মাত্র ৫,১৮৪ জন। নমুনা সংগ্রহ, ল্যাবে রক্ষণাবেক্ষণের ত্রুটি এটিও একটি কারণ। মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ গত 1 দশক। নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দুঃখজনকভাবে যে আমাদের এটার একটা বড় ঘাটতি। আমাদের অনেকদিন হলো স্বাস্থ্য বিভাগে এই টেকনোলজিস্টদের পদায়ন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা চিকিৎসায় দেশে বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন ১৬,০০১ জন। সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে ৭,০০০ চিকিৎসক ও নার্স। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে স্বাস্থ্য বিভাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম।
আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন গত 24 ঘন্টার এবং এ পর্যন্ত যা প্রাপ্ত তথ্য আমাদের কাছে আছে আপনাদের সামনে তুলে ধরব। আজ 19 মে 2020, 5 জ্যৈষ্ঠ 1427, 25 রমজান 1441। 42টি ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 9091টি, নমুনা পরীক্ষা হয়েছে 8449টি। আমি আবার বলছি, নমুনা সংগ্রহ হয়েছে 9091টি এবং পরীক্ষা হয়েছে 8449টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,93,645টি। এই নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1251 জন। এ পর্যন্ত 25,121 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন এবং এ পর্যন্ত 370 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 408 জন, পর্যন্ত 4,993 জন। মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের মধ্যে একজন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। বিভাগ অনুযায়ী দেখতে গেলে ঢাকা ডিভিশনের 14 জন, চট্টগ্রাম ডিভিশনের 4 জন, ময়মনসিংহ ডিভিশনে 1 জন, খুলনা ডিভিশনে 1 জন, বরিশাল ডিভিশনে 1 জন। এর মধ্যে ঢাকা সিটিতে 7 জন এবং ঢাকার অন্যান্য জেলায় 2 জন। চট্টগ্রাম ডিভিশনের মধ্যে চট্টগ্রাম জেলায় 1 জন, কুমিল্লা জেলায় 2 জন, তাছাড়াও ঢাকার নারায়ণগঞ্জে 2 জন, নরসিংদীতে 1 জন, গাজীপুরে 2 জন, চাঁদপুরে 1 জন, শেরপুরে 1 জন, বাগেরহাটে 1 জন এবং ঝালকাঠিতে 1 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 13 জন, বাসায় 3 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 5 জন। 24 ঘন্টা আইসোলেশনে 326 জন, ছাড় পেয়েছেন 93 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে 3,616 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,793 জন। মোট আইসোলেশন সংখ্যা 13,284টি। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 4,150টি আইসোলেশন শয্যা বেড়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো 700টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি। গত 24 ঘন্টায় ঢাকায় 60টি আইসিইউ সংখ্যা বেড়েছে। ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 3,531 জন, ছাড় পেয়েছেন 2,402 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,47,491 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,96,274 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 51,217 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 1,020টি। এ পর্যন্ত 23,29,032টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 45,300টি। এ পর্যন্ত 19,81,772টি। বর্তমানে মজুদ আছে 3,47,460টি। গত 24 ঘন্টায় ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI 1100টি উন্নত মানের পিপি অনুদান দিবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে 1,000টি পিপি হাসপাতালের আইসিইউতে ব্যবহারযোগ্য এবং বাকি 10,000টি পিপি হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারী কর্মচারীদের জন্য। হটলাইনের মধ্যে 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,16,357 জনের এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 62,86,791টি। গত 24 ঘন্টায় নতুন করে 50 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন হটলাইনের সেবা দেওয়ার জন্য এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন
4183 জন চিকিৎসক। বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 39 জন, এ পর্যন্ত 3,32,225 জন। স্থলবন্দরে 40 জন, এ পর্যন্ত স্থলবন্দরে 3,32,538 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 257 জন, এ পর্যন্ত 18,619 জন। সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং 333 জন, 336 জন এবং এ পর্যন্ত 6,90,438 জন। এই ছিল বাংলাদেশের 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড পরিস্থিতি: 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 762 জন, এ পর্যন্ত 1,41,593 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 231 জন, এ পর্যন্ত 4,582 জন। বিশ্ব পরিস্থিতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 18 মে থেকে আমরা সংগ্রহ করেছি, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। শনাক্ত 24 ঘন্টায় 93,324 জন, এ পর্যন্ত 46,18,821 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,452 জন, এ পর্যন্ত 3,11,847 জন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। শেষ করব, তবে যাবার আগে পুরনো কথাগুলি বারবার বলবো যে আপনার সুরক্ষা আপনার নিজের হাতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং উৎসাহিত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। নিয়মিত ব্যায়াম করুন, মনোবল চাঙ্গা রাখুন এবং মানসিকভাবে উজ্জীবিত রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আমরা শুনছিলাম আজকের করোনার সবশেষ পরিস্থিতি। বসুন্ধরা ও আনোয়ার খানে এখনও কোভিড-19 রোগীর চিকিৎসা শুরু হয়নি। ঘটা করে উদ্বোধন করলেও নার্স ও ওয়ার্ড বয় নিয়োগই হয়নি। কবে নাগাদ সেবা চালু হবে সে তথ্যও নেই কর্তৃপক্ষের কাছে। 2013 সজ্জার বসুন্ধরা কোভিড-19 আইসোলেশন হাসপাতাল। এতে থাকছে 71টি আইসিইউ ইউনিট ও ভেন্টিলেশন সুবিধা। রোববার ঘটা করে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরই মধ্যে 191 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে সেবা শুরু হয়নি এখনো। এখানে তো একটু প্রসিডিউর আছে, তাই না? ওখান থেকে একটা অর্ডার হবে, তারপর এখানে জয়েনিং করবে। এটা যে করতে যা যতটুকু সময় লাগে, আমরা আশা রাখি যতদূর সম্ভব তাড়াতাড়ি আমরা এই হাসপাতালটাকে একটা উল্লেখযোগ্য একটা কোভিড ডেডিকেটেড সেন্টার হিসেবে গ্রহণ করতে পারব। একই অবস্থা আনোয়ার খান মেডিকেল কলেজেও। 200 বেডের হাসপাতালটি 16 মে উদ্বোধন হলেও চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় নিয়োগের জটিলতায় এখনও কোভিড-19 রোগী ভর্তি সম্ভব হয়নি। কোভিড হাসপাতালের পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আরও কিছু ব্যবস্থাপনা আমাদের লাগে, যেমন আমাদের জনশক্তিদের থাকা, খাওয়া এবং তাদের যে একটা সুরক্ষা ইত্যাদি ব্যবস্থা করা, এবং তাদের ট্রেনিং অলরেডি চলতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দিনে 8 ঘন্টা করে 3 ধাপে দায়িত্ব পালনের জন্য বসুন্ধরা কোভিড-19 আইসোলেশন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সহ কমপক্ষে 1000 নার্স ও স্টাফ দরকার হবে। সেটা কবে সম্পূর্ণ হবে জানেন না স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকও। রিক্রুটমেন্টের প্রসেসটা চলতেছে, তো এটা খুব তাড়াতাড়ি এটা চালু হবে। এগুলো প্রক্রিয়া দিয়ে সব ট্রেনিং প্রক্রিয়া চলতেছে, রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাসে আক্রান্তদের মাত্র 10% হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, বাকিরা অবস্থান করছে বাড়িতেই। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলের ঐক্য চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জাতীয় এ সংকটের সময় বিএনপিকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতীয় এ সংকটে ঐক্যই হবে মূল শক্তি। করোনা কাউকে করুণা করবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় আমফানের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। তিনি উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান। ঈদ সামনে রেখে সাধারণ মানুষের ঘরমুখিতা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের।
করোনা পরিস্থিতিতে কলকারখানার শ্রমিক এবং গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করতে কারখানা ও গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয় গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে পূর্বের যে কোনো সময় চেয়ে অধিক সংখ্যক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। লকডাউন শিথিল করে সরকার দেশকে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতিটি ক্ষেত্রে অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার ফলে করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। করোনায় সব মৃত্যুর দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ, সাংবাদিক, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া সরকারি ছুটি চলা অবস্থায় শপিং মল, মার্কেট, পোশাক কারখানা খুলে দেওয়া ঠিক হয়নি। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। এভাবে চলতে থাকলে করোনা মোকাবিলা সম্ভব নয়, উল্টো দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পরে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সরকারকে আরও উদ্যোগ নেয়ার এবং বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। সরকারের ব্যর্থতায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ, সাংবাদিক, চিকিৎসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে লকডাউন শিথিল ও যথাযথ তদারকি না করে দেশকে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে। প্রতিটি ক্ষেত্রে অদূরদর্শিতা, সমন্বয়হীনতা, উদাসীনতা ও একদমই মনোভাব প্রকাশ পেয়েছে। করোনায় মৃত্যুর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এই ছিল ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।